ক্যান্সারের চিকিৎসা আপনার জীবন বাঁচাতে পারে, কিন্তু কে জানে সেটাই আপনার বাবা মা হওয়ার স্বপ্ন কেড়ে নিতে পারে। কেমোথেরাপি বা রেডিওথেরাপি শুরু করার আগে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে: ফার্টিলিটি প্রিজার্ভেশন। এই চিকিৎসাগুলো ডিম্বাণু এবং শুক্রাণুর উপর স্থায়ী ক্ষতি করতে পারে। তার মানে ভবিষ্যতে না থাকতে পারে ডিম্বাণু, না থাকতে পারে শুক্রাণু, নাও হতে পারে নিজের সন্তান। সবচেয়ে কষ্টের কথা, অনেকেই এটা বুঝতে পারেন যখন ইতিমধ্যেই দেরি হয়ে গেছে। কিন্তু এখনও আশা আছে। স্পার্ম ব্যাংকিং ও ডিম্বাণু সংরক্ষণ নিরাপদ, সহজ এবং ভবিষ্যতের জন্য এক বড় সুযোগ। শুধু চিকিৎসা শুরুর আগে করলেই আপনি নিজের বাবা মা হওয়ার স্বপ্নটা ধরে রাখতে পারবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পুরুষদের এবং মহিলাদের ক্ষেত্রে কি কি প্রিজার্ভেশন পদ্ধতি আছে, কখন এবং কিভাবে এই প্রক্রিয়া করা হয়। পুরুষদের ক্ষেত্রে স্পার্ম ক্রায়োপ্রিজার্ভেশন অত্যন্ত দ্রুত এবং সহজ একটি পদ্ধতি। মহিলাদের ক্ষেত্রে ওভাম প্রিজার্ভেশন করার আগে হরমোনাল স্টিমুলেশন লাগে, কিন্তু এখন এমনও প্রোটোকল এসছে যা ক্যান্সার ট্রিটমেন্টকে বিলম্ব বা দেরি না করেও, যেমন র্যান্ডম স্টার্ট ওভারিয়ান স্টিমুলেশন। ধরা যাক 28 বছরের একজন মহিলা, তিনি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত এবং তার কেমোথেরাপি শুরু হতে চলেছে মাত্র 10 দিনের মধ্যে। যদি চিকিৎসা শুরু হওয়ার আগে একটা সাইকেল ওভারিয়ান স্টিমুলেশন করে প্রিজার্ভ করা যায়, তাহলে চিকিৎসা শেষ হওয়ার পরে তিনি তার সন্তান ধারণ করার ক্ষমতা ইনভিট্রো ফার্টিলাইজেশনের মাধ্যমে ধরে রাখতে পারেন, এমনকি চিকিৎসা শেষ হওয়ার বহু বছর পরেও। পুরুষদের ক্ষেত্রে স্পার্ম প্রিজার্ভেশন প্রসেস হলো স্টেপ অন কাউন্সেলিং এবং স্যাম্পল কালেকশন। এই স্টেপে রোগীকে প্রথমে ফার্টিলিটি স্পেশালিস্ট বা অ্যান্ড্রোলজিস্টের সাথে আলোচনা করতে বলা হয়। তাকে পুরো প্রক্রিয়া বোঝানো হয়, কিভাবে স্পার্ম সংগ্রহ করা হবে এবং পরবর্তীকালে কিভাবে এটিকে ব্যবহার করা হবে। রোগীর সম্মতি দেওয়ার পরে সাধারণত মাস্টারবেশনের মাধ্যমে স্যাম্পল কালেকশন করা হয়। কোনো কারণে রোগী স্বতঃস্ফূর্তভাবে স্যাম্পল দিতে অক্ষম হলে, যেমন অ্যাংজাইটি বা ফিজিক্যাল ইস্যুর জন্য, সেক্ষেত্রে বিশেষ সার্জিক্যাল পদ্ধতি যেমন টেস্টিকুলার স্পার্ম এক্সট্রাকশন বা টেস্টিকুলার স্পার্ম অ্যাসপিরেশনের মধ্যে পদ্ধতিকে অবলম্বন করা যেতে পারে। সেকেন্ড স্টেপে আসছে স্পার্ম অ্যানালিসিস এবং ফ্রিজিং। এই স্টেপে কালেক্টেড স্পার্ম স্যাম্পলকে ল্যাবরেটরিতে অ্যানালিসিস করা হয় এবং স্পার্মের ভিতরে স্পার্ম কাউন্ট, মোটিলিটি এবং মরফোলজি ঠিকঠাক আছে কিনা সেটা দেখা হয়। এরপর কালেক্টেড স্যাম্পলকে ক্রায়োপ্রেসিপিটেন্ট সলিউশনে মিক্স করা হয় এবং তারপর লিকুইড নাইট্রোজেনের মধ্যে সংরক্ষণ করা হয়, যার টেম্পারেচার প্রায় -196°C। এই হোল প্রসিডিওরকে ক্রায়োপ্রিজার্ভেশন বলে। থার্ড স্টেপে আসে স্পার্ম স্টোরেজ এবং ফিউচার ইউজ। এরপরে এই স্টেপের ভিতরে স্পার্মকে নির্দিষ্ট ফার্টিলিটি ব্যাংক বা ল্যাবরেটরিতে সংরক্ষিত করা হয় এবং আইডি কনসেন্ট অনুযায়ী ভবিষ্যতে ব্যবহার করা যেতে পারে। এটি বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত যে স্টোর করা স্পার্ম প্রায় 10 থেকে 20 বছর পর্যন্ত কার্যকরী থাকে। ফোর্থ স্টেপ বা ফাইনাল স্টেপে রোগী যখন চিকিৎসা শেষে পরিবার গঠন করতে চান, তখন এই স্টোর করা স্পার্ম ব্যবহার করা হয় ইনভিট্রো ফার্টিলাইজেশন বা ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন প্রক্রিয়ায়। এর মাধ্যমে কাপেলের ওভামের সাথে ফার্টিলাইজেশন করানো হয় এবং রেজাল্টিং এমব্রায়োকে কাপেলের ইউটেরাসে বা জরায়ুতে স্থানান্তরিত করা হয়। টাইমিং হিসাবে সব থেকে আদর্শ সময় হলো কেমোথেরাপি বা রেডিওথেরাপি শুরু হওয়ার আগে। প্রয়োজনে 2 থেকে 3 দিন পর্যন্ত স্টেপে স্টেপে স্যাম্পল কালেকশন করা হয়, যাতে পর্যাপ্ত পরিমাণে স্পার্ম সংরক্ষণ করা যায়। স্পেশাল সিচুয়েশন হিসাবে রোগী যখন পিউবার্টি বা বালক থাকে, তখন স্পার্ম বা টেস্টিকুলার টিস্যুকে ক্রায়োপ্রিজার্ভেশন করা হয় এবং রোগী যখন অসুস্থ থাকে বা যখন ইজাকুলেশনের ক্ষমতা হারিয়ে ফেলে, তখন সার্জিক্যাল রিট্রাইভালের মতো প্রসিডিওরের অবলম্বন করতে পারে। সেফটি হিসাবে স্পার্ম প্রিজার্ভেশন সব থেকে নিরাপদ এবং পেনলেস পদ্ধতি। এতে কোনো রকমের রেডিয়েশনের এক্সপোজার বা কোনো অ্যাডিশনাল মেডিসিন লাগে না। কস্ট অ্যান্ড অ্যাভেলেবিলিটি, ভারতের বেশিরভাগ স্পার্ম ব্যাংকিং সার্ভিস অ্যাভেলেবিলিটি আছে। প্রাথমিক সংগ্রহ এবং সংরক্ষণের খরচ হিসাবে 5 থেকে 10,000 টাকা এবং এরপরে প্রতি বছর মেনটেনেন্স চার্জ হিসাবে 1 থেকে 2,000 টাকার মতো খরচ হতে পারে। অনেক মেল পেশেন্ট কেমোথেরাপি বা রেডিওথেরাপি শুরু হওয়ার আগে এই বিষয়টি জানেন না বা জানাতে লজ্জা পান, কিন্তু মনে রাখবেন, এটি কোনো লজ্জা না, এটি আপনার অধিকার এবং ভবিষ্যৎ বড় সিদ্ধান্তগুলির মধ্যে
অন্যতম একটি। চিকিৎসা শুরু হওয়ার আগে অবশ্যই আপনার অনকোলজিস্ট বা ফার্টিলিটি স্পেশালিস্টের সঙ্গে এই বিষয়ে আলোচনা করা অত্যন্ত দরকারি। এখন আসা যাক মহিলাদের ক্ষেত্রে ওভাম প্রিজার্ভেশন কিভাবে করা হয়। উসাইড প্রিজার্ভেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে মহিলাদের শরীর থেকে বা মহিলাদের বডি থেকে কিছু ম্যাচিওর এগ কালেক্ট করা হয় এবং সেগুলিকে ফ্রোজেন করে রাখা হয় ভবিষ্যতে ব্যবহারের জন্য। ফার্স্ট স্টেপে আসে হরমোনাল স্টিমুলেশন। এই স্টেপে প্রথমে ওভারিকে হরমোনের মাধ্যমে উদ্দীপিত করা হয় যাতে একসাথে একাধিক ফলিকল ম্যাচিওর হয়। এই হরমোনগুলি সাধারণত 10 থেকে 12 দিন মতো দেওয়া হয়। হরমোনগুলোর মধ্যে অন্যতম হলো ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজ হরমোন অ্যানালগস। এই সময় রোগীর রেগুলার আল্ট্রাসোনোগ্রাফি করা হয়, ফলিকলের গ্রোথ বা ম্যাচিওর মনিটর করা হয়। সেকেন্ড স্টেপে আসে এগ রিট্রাইভাল। এই স্টেপ ফলিকলগুলো যখন ম্যাচিওর হয় তখন একটি মাইনর প্রসিডিওর অর্থাৎ ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ড গাইডেড অ্যাসপিরেশনের মাধ্যমে ম্যাচিওর বা পরিপূর্ণভাবে ম্যাচিওর এগগুলিকে কালেকশন বা সংগ্রহ করা হয়। এটি একটি আন্ডার অ্যানাস্থেসিয়া এবং পেনলেস একটি প্রসিডিওর। সাধারণত সময় লাগে 15 থেকে 20 মিনিট মতো। থার্ড স্টেপে আসে ক্রায়ো প্রিজার্ভেশন বা ফ্রিজিং। এই পদ্ধতিতে কালেক্টেড এগগুলিকে ক্রায়ো প্রোটেক্ট্যান্টের মাধ্যমে ধীরে ধীরে ঠান্ডা করে লিকুইড নাইট্রোজেনের টেম্পারেচার অর্থাৎ -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা হয়। এই প্রসেসকে ভিট্রিফিকেশন বলে। সংরক্ষিত ওভাম বা এগ বহু বছর ধরে কার্যকর থাকে। রোগী যখন মাদারহুডের জন্য প্রস্তুত থাকেন তখন সংরক্ষিত এই এগকে কাপেলের স্পার্মের সাথে ফার্টিলাইজ করিয়ে ইনভিট্রো ফার্টিলাইজেশনের মাধ্যমে রেজাল্টিং এমব্রায়োকে মায়ের গর্ভে বা মায়ের ইউটেরাসে স্থানান্তরিত করা হয়। রোগী যদি বিবাহিত হন এবং স্পার্ম ডোনার ব্যবহার করতে রাজি থাকেন তাহলে আরেকটি কার্যকর পদ্ধতি হলো এমব্রায়ো ক্রায়োপ্রিজার্ভেশন। এক্ষেত্রে আগের মতোই ওভারিয়ানকে স্টিমুলেশন করা হয় এবং কালেক্টেড এগগুলিকে ফার্টিলাইজ করানো হয় এবং ফার্টিলাইজ এগকে ক্রায়োপ্রিজার্ভ করে রাখা হয়। ভবিষ্যতে যখন রোগী সন্তান নেবার জন্য প্রস্তুত হন তখন ক্রায়োপ্রিজার্ভ করা এমব্রায়োকে মায়ের ইউটেরাসে স্থানান্তরিত করা হয়। এমব্রায়ো প্রিজার্ভেশনের সাকসেস রেট সব থেকে ভালো এবং বর্তমানে অল ওভার ওয়ার্ল্ডে সব থেকে ব্যবহৃত টেকনিক হলো এমব্রায়ো ক্রায়োপ্রিজার্ভেশন। টাইম হিসাবে আগে এগ কালেকশন করার জন্য বা ওভারিকে স্টিমুলেশন করার জন্য মাসিক চক্রের শুরু পর্যন্ত অপেক্ষা করা হতো, কিন্তু র্যান্ডম স্টার্ট প্রোটোকল অনুযায়ী এখন মাসিক চক্রের যে কোনো সময়ে ওভারিকে স্টিমুলেশন করা যেতে পারে এবং এগকে কালেকশন করা যেতে পারে। এই প্রক্রিয়াতে চিকিৎসাকে বিলম্ব না করে বা ডিলে না করে যে কোনো সময় এগকে কালেক্ট করা যায় এবং পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হতে সময় লাগে 10 থেকে 15 দিন। এখন প্রশ্ন হচ্ছে এই পদ্ধতির জন্য আদর্শ মহিলা কারা? 1. যে সমস্ত মহিলারা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের মধ্যে আছেন অর্থাৎ 15 থেকে 40 বছর বয়সের মধ্যে, এবং 2. যাদের ক্যান্সার ট্রিটমেন্ট শুরু হওয়ার এখনো 1 থেকে 2 সপ্তাহ সময় আছে। 3. যে সমস্ত মহিলারা লিম্ফোমা, লিউকেমিয়া, সার্কোমা বা ইউটেরাস বা ওভারিয়ান ক্যান্সারের মতো ক্যান্সারে আক্রান্ত। ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত অনেক রোগীরা ভাবেন যে হরমোন নেবার ফলে ব্রেস্ট ক্যান্সারের রেকারেন্সের ঝুঁকি বাড়বে কিনা। সেক্ষেত্রে লেট্রোজেল বেস হরমোনাল স্টিমুলেশন পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে ইস্ট্রোজেনের মাত্রা কন্ট্রোলে থাকে এবং নিরাপদ বলে প্রমাণিত। এরপরে আসা যাক খরচ বা কস্ট। এগ প্রিজার্ভেশনের খরচ সাধারণত ক্লিনিক্স হিসাবে ভ্যারি করে। এর খরচ সাধারণত 30 থেকে 80 হাজার পর্যন্ত হতে পারে। ভারতের প্রত্যেক সিটিতে এই সুবিধা আছে। মেইনটেনেন্স চার্জ হিসাবে 5 থেকে 10 হাজার প্রত্যেক বছর খরচ হতে পারে। বেশিরভাগ ইনভিট্রো ফার্টিলাইজেশন সেন্টার এবং অঙ্কো ফার্টিলিটি ক্লিনিক এই সুবিধা এখন দিচ্ছে। বিকল্প বা অল্টারনেট পদ্ধতিগুলোর মধ্যে যেগুলি আসে সেগুলি হলো 1. ওভারিয়ান টিস্যু ক্রায়োপ্রিজার্ভেশন, যেখানে মহিলাদের ওভারির কিছু টিস্যু সার্জিক্যালি কালেক্ট করে ক্রায়োপ্রিজার্ভেশন করে রাখা হয়। 2. ওভারির ট্রান্সপোজিশন বা উফেরোপেক্সি। এই প্রসেসে রেডিওথেরাপি শুরু হওয়ার আগে পেলভিক ফিল্ড থেকে ওভারিকে দূরে সরিয়ে রাখা হয়। 3. টেস্টিকুলার টিস্যু ক্রায়োপ্রিজার্ভেশন। পুরুষদের ক্ষেত্রে যখন স্পার্ম সংগ্রহ করা সম্ভব নয় কিংবা
পিউবার্টি এজ গ্রুপে যখন স্পারমাটোজেনেসিস শুরু হয়নি, সেক্ষেত্রে টেস্টিকুলার টিস্যুর একটি অংশ প্রিজার্ভ করে রাখা হয় ভবিষ্যৎ বা ফিউচারে ব্যবহারের জন্য। অর্থাৎ চিকিৎসা শুরু হবার আগে ফার্টিলিটি প্রিজার্ভেশন নিয়ে আলোচনা করা অত্যন্ত দরকার। মেল এবং ফিমেল উভয় পেশেন্টের ক্ষেত্রে ফার্টিলিটি প্রিজার্ভেশনের জন্য বিভিন্ন অপশন আছে। সঠিক সময়, সুবিধা, খরচ এবং এথিক্যাল ইস্যু বোঝার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়ারও সুযোগ আছে। আপনার বা আপনার প্রিয়জনের কারোর যদি ক্যান্সার ডায়াগনোসিস থাকে তাহলে হতাশ হবেন না। স্পার্ম এবং ওভাম প্রিজার্ভেশনের মাধ্যমে প্যারেন্টহুড এবং ভবিষ্যতের ফ্যামিলি ড্রিমস রক্ষা করার সুযোগ আছে। তবে ফার্টিলিটি প্রিজার্ভেশনের সাথে কিছু রুলস রেগুলেশন জড়িয়ে আছে। সেগুলি হলো: 1. কনসেন্ট বা সম্মতি। ফার্টিলিটি প্রিজার্ভেশনের জন্য রোগী এবং পরিবারের পূর্ণ সম্মতি বা কনসেন্ট অপরিহার্য। 2. রোগী যদি মাইনর এজ গ্রুপের হন তাহলে গার্ডিয়ানের পূর্ণ কনসেন্ট অপরিহার্য। 3. স্টোরেজ বা ডিউরেশন। স্পার্ম, এগ বা টিস্যু কত বছর ধরে সংরক্ষিত থাকবে তা সংগ্রহ করার আগে ঠিক করতে হয়। যদি ডোনার স্পার্ম বা এমব্রায়ো ব্যবহার করতে হয় তাহলে তার লিগ্যাল অ্যাসপেক্ট পরিষ্কার থাকতে হবে। এই লিগ্যাল গাইডলাইনগুলি মেনে চললে ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন এবং সুস্থ রাখবেন।